সরি, আমাদের রাজকুমারী এখন এই নন্দর ভিলার একমাত্র আদরের বৌদি। এই কদিন নাকি সংগ্রামের মতো সুগন্ধা দেবী পরিণীতাকে ভালোবেসে ফেলেছে। শুনেছিলাম প্রথম দিন একটু কথা কাটাকাটি হয়েছিল, পরে ব্যাপারটা মিটে গেছে। আরে শুধু ও বাড়ির খবর শোনালেই হবে, এবার আমার দিকে একটু নজর দাও, আমার খবরটাও তো একটু নাও। বেশ, তো কি খবর আছে দাও? বাড়ি থেকে তো বিয়ের জন্য তাড়া দিচ্ছে। সে তো দেবেই, বয়স তো হাঁটানি বাবা করে এগিয়ে চলেছে, ভেবে তো থাকছে না। কিন্তু কিন্তু আমি যে তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না মঙ্গল। জানি, তবু আমাকে না জানার ভান করতে হবে। ধান নয় মঙ্গল, ধান নয়, গান। গান? হ্যাঁ, গান। আমি যে তোমাকে নিয়ে সংসার সীমান্তে স্বরলিপি আর ভালোবাসার রাগ রাগিনীতে স্বরগম সাজিয়ে গান করতে চাই। আমিও তো সে গান গাইতে চাই মনে। আজ আজ আমার তো বলতে ইচ্ছে করছে, কি? তোমার প্রেমে রাগিনীতে আমি সাজিয়ে রেখেছি মন। তোমার প্রেমে রাগিনীতে আমি সাজিয়ে রেখেছি মন, সাজিয়ে রেখেছি মন। নাও উপহার ভালোবাসা, নাও উপহার ভালোবাসা, তুমি যে আমার আপন, সাজিয়ে রেখেছি মন, সাজিয়ে রেখেছি মন। একই সুরের স্বরলিপি দিয়ে, একই সুরের স্বরলিপি দিয়ে সাজাবো জীবন, সাজিয়ে রেখেছি মন, সাজিয়ে রেখেছি মন। তোমার প্রেমে রাগিনীতে আমি সাজিয়ে রেখেছি মন, সাজিয়ে রেখেছি মন। আবেগের সবুজ খেতে ভালোবাসার বীজ বপন করতে চাইছে এই যুগের দুজন তরুণ তরুণী। আপনি সংকেত, সংকেত। হ্যাঁ হ্যাঁ, আপনার সঙ্গে তো আমার আগে একদিন দেখা হয়েছিল। ঠিক তাই। আচ্ছা বাবা, আপনি কেমন আছেন? ভালো নেই, ভালো নেই, কেউ ভালো নেই। দেশে রাজ্যের প্রত্যেকটা মানুষ এত উৎভ্রান্ত অবস্থান, বিক্ষোভ, ধর্মঘট আর প্রতিবাদের যাতে করে করলো, সবাই আজকে দিশেহারা হয়ে গেছে। টেট পরীক্ষা দিয়ে হাজার হাজার শিক্ষক আজকে বেকার। তাই তারা করছে অবস্থান। করোনা ভাইরাসের অতিমারির সময় যে চিকিৎসক নার্সরা অক্লান্ত পরিশ্রম করে সাধারণ মানুষদের সেবা করলো, এই সাধারণ মানুষ তাদের গায়ে হাত তুলছে। তাই তারা করছে ধর্মঘট। রাজনীতির লড়াইয়ে দৌড়ে জেতার জন্য নেতারা পাল্টে গিয়ে করছে বিক্ষোভ। কৃষি বিল প্রত্যাহারের জন্য কৃষকরা করছে প্রতিবাদ। আর করবে নাই বা কেন বলো? করবে নাই বা কেন? রোদে পুড়ে জলে ভিজে যে কৃষকরা সুন্দর করে সোনার ফসল ফলায়, সেই কৃষকরাই কিনা না খেতে মরছে। আর তাদের কিনা বিল পাস হচ্ছে এয়ার কন্ডিশন মেশিন লাগানো ঠান্ডা ঘরে। কিন্তু এসব কথা ভেবে আপনার কি লাভ? সেদিন নেতাজি সুভাষচন্দ্র বোস দেশের কথা না ভাবতেন, কোথায় পেতে স্বাধীনতা? আরে বাবা, ওনারা তো বিপ্লবী ছিলেন। আরে মা, বিপ্লব তো মানুষের মধ্যে থেকে আসে রে মা। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে এসব কথা বললে আপনাকে তো পাগল বলবে। আমি তো পাগলই রে, আমি তো পাগল। পাগল যখন, তখন মাঝে মধ্যে আমার ঠেকের আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন কেন ভাই? এখানে আপনার কি চাই? কে রে? গিরিশেলি? তোর একটু কেমন চলছে না গিরিশ? সেদিন তুই ওই লুচিটা পর্যন্ত খেতে দিলেনি। জানিস তো আমি লুচিটা খেতে কত ভালোবাসি। তুই আমার হাত ধরে উঠিয়ে দিলি, আমি খুব কষ্ট পেয়েছিলাম রে। কাজ ফুরলেই পগার পা, আমি হারামি পোনার কম্পিউটার। হ্যাঁ রে, তুই তো আমার চেয়েও বড় হারামি রে। এই যুগের গদাধর। তুমি এটাকে চেনো নাকি গিরিশ দা? এত হালকাটা মাল, সংকেত দাম দিয়ে ঘুরে বেড়ালেও
ওর আসল নাম হচ্ছে পঙ্কজ পাল। কি আমি ঠিক বলেছি তো বাপ? বাপদিকে সামনে কিস্তি করবো না। তুই তুই আমাকে পঙ্কজ বললি? বাবা 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 বাহ, পঙ্কজ মানে তো পদ্ম রে। বাহ, তুই আমাকে পদ্ম ফুল বললি? যাই আমি আমি আমার আমি আমার শ্যামা মাথি দিয়ে বলে আসি। মানে মানে তুই শুনছিস? গিরিশ গিরিশ আমাকে পদ্ম বলেছে। গিরিশ আমাকে পদ্ম বলেছে। পঙ্কজ! শ্যামা মায়ের চরণ জুড়ে, শ্যামা মায়ের চরণ জুড়ে তোরই শুধু ঠাই যে হলো একদিনেরই জীবন তবু জবার তোর কপাল ভালো। শ্যামা মায়ের চরণ জুড়ে, শ্যামা মায়ের চরণ জুড়ে তোরই শুধু ঠাই যে হলো একদিনেরই জীবন তবু জবার তোর কপাল ভালো। মারে মা মা তুই শুনছিস? মা তুই শুনছিস? গিরিশ আমাকে পদ্ম বলেছে। মানুষ জন্ম পেয়ে আমার জীবনে হলো নালা, মানুষ জন্ম পেয়ে আমার জীবনে হলো নালা। কেঁদে কেঁদে সারা জনম করে যাবই বিনা। মা গো, মা গো, থাকলে বোধহয় সাগর হতো, থাকলে বোধহয় সাগর হতো, চোখেরই জল ঝরে গেল। মারে মা শ্যামা মায়ের চরণ জুড়ে, শ্যামা মায়ের চরণ জুড়ে তোরই শুধু ঠাই যে হলো একদিনেরই জীবন তবু জবার তোর কপাল ভালো। মা গো, মা গো, মা গো। তুই সেদিন আমার লুচিটা পর্যন্ত থেকে দিলি না। আমি খুব কষ্ট পেয়েছিলাম জানিস। যাই আমি মাকে গিয়ে বলে আসি। ও মা, মা তুই শুনছিস? মা শোন, শোন মা। পাল্টাতে হবে, ইমিডিয়েট এই ঠেকটা আমায় পাল্টাতে হবে। কেন গিরিশ দা, কি হচ্ছে? তুমি ওরকম করছো কেন? সে কথাটা ধরলাম যে মোগল, আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে তাহলে কি ভেবে গেলে কেন বলো? আচ্ছা, আমি কখন কথা বলবো, কখন থেমে যাব, সেটা কি তোরা ডিরেকশন দিবি? আরে না, সেটা না, বলছিলাম যে মোগল, সংলাপ আমাকে কবে হাসপাতালে ভর্তি হতে হবে তোকে কিছু বলেছে? না বস। তুই সুগন্ধা মুখার্জিকে বাঁচাবার জন্য আমায় তো হাসপাতালে ভর্তি হতেই হবে। আমি আমার শরীর থেকে একটা কিডনি খুব লেগে ওর শরীরে করবো ডেলিভারি। শুরু হবে মহামারী, করোনা ভাইরাসের মতো ভাইরাস হয়ে আমি ওকে জড়িয়ে ধরবো। ওরে নিঃশ্বাস নিতে কষ্ট হবে, কিন্তু আমি আমার বিভৎসতার অক্সিজেন ওকে দেবো না। ও আমাকে বলবে আমায় টিকা দাও, আমায় টিকা দাও, কিন্তু আমি আমার বিভৎসতার টিকা ওকে দেবো না। তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি আমার প্রতিহিংসার সাদা কাজ থেকে ওকে মুখে দেব। গিরিশ দা, এই বাবা, তুই তোদের বিয়ের খবর কি রে? মানে দিন দিন কিছু ঠিক করলি? কতদিন বিয়ে বাড়িতে কবজি ডুবিয়ে নেমন্তন্ন খাওয়া হয়নি। সত্যি মাইনি, তুমি একটা যন্ত্র। কখন উত্তেজিত হয়ে যাও, কখন ঠান্ডা হয়ে যাও, বোঝা মুশকিল। ওরে মঙ্গল, মাঝ সমুদ্রে জোয়ার ভাটা আসে না, কিন্তু আমার শরীরে সব সময় জোয়ার ভাটা আসে। যা বাধ্য সব কথা। ওই রাজকুমারী আর সংলাপ দুজনের ফোনই সুইচ অফ। মনে ওই চারটা নেই আর কি। আজই তোদের প্ল্যানটা বুঝিয়ে দিতে হবে। যেমন তুই রেখে নিয়ে যা যা যা। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি ওদেরকে
নিয়ে আসছে, কেমন? তারপর মোনালিসা কেমন আছিস বল? এই কোনো রকমে কেটে যাচ্ছে। আবার আবার ওদিকে তো বাড়ি থেকে বিয়ের জন্য তাড়া দিচ্ছে। আর আর সেই কথাই মঙ্গলকে বলছিলাম, জানো তো? হ্যাঁ রে, বিয়ে যে করবি সে ব্যাপারে তোর কোনো অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা? হ্যাঁ, অভিজ্ঞতা। ঠিক আছে, অভিজ্ঞতা লাগবে না? সব কাজে তো এরকম অভিজ্ঞতা লাগে। আচ্ছা ফোন নাম্বার আমি তুই কোথাও চাকরির ইন্টারভিউ দিতে গেলি, ওখানকার ম্যানেজিং ডিরেক্টর তোকে জিজ্ঞেস করবে, ম্যাডাম এর আগে কোথায় চাকরি করেছেন, আরে চাকরি করার কোনো অভিজ্ঞতা আছে কিনা? আরে বাবা, সেসব তো চাকরির ক্ষেত্রে হয়। বিয়ের জন্য আমার কোনো অভিজ্ঞতা লাগে নাকি? মানে বিয়ের সবকিছুই তো আমি জানি। ওই আমার বন্ধু বান্ধবের বিয়েতে তো দেখেছি। তা কি জানিস, কি দেখেছিস আমার বল দেখি। আরে ওই ধরো, ওই নান্নি মুখ বৃদ্ধি, গায়ে হলুদ, জল সইতে যাওয়া, তারপর ধরো আরো ওই মালা বদল, শুভ দৃষ্টি, আর বর বউকে নিয়ে যায় পরদিন সকালে, সেদিনটা হয় কাল রাত্রি। আর ফুলসজ্জা সেটা হয় তার পরের দিন। সব জানে। বলছিলাম কি, ফুলসজ্জা সম্বন্ধে কি জানিস বল? যা, তুমি না গিরিশদা। এই দেখ, লজ্জা পেলে চলবে না, লজ্জা পেলে চলবে না। শোন না, বলছিলাম যে ওই ফুলসজ্জার ঘরে দরজা বন্ধ করে স্বামী স্ত্রী কি করে দেখেছিস কোনোদিন? ছি, এগুলো তো স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার গিরিশদা। আমি কেন দেখতে যাবো বলো তো? আরে বাবা, না দেখলে না জানলে লোকে তোকে অশিক্ষিত বলবে। গিরিশদা, না না, আমি থাকতে তোকে কেউ অশিক্ষিত বলুক এটা হয় না। শোন, আমি তোকে শিখিয়ে দিচ্ছি ফুলসজ্জার ঘরে কি কি হয়। তুমি সব কি আমল তামল করছো গিরিশদা? তুমি কি পাগল হয়ে গেলে নাকি বলো তো? ওরে পাগল নয়, পাগল নয়, এতক্ষণ ভাটা চলছিল, এবার জোয়ার এসে গেছে। আরে বাবা, এত ছটপট করলে ভালোটা হবে কি করে? ভয় পাস না। শোন না, বলছি আর কদিন বাদই তো বিয়ে পরীক্ষা দিবি, কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসটা না করলে তুই তো ডাহা ফেল করবি। আর প্র্যাকটিক্যাল ক্লাসটা শিখিস না। বাহ, অপূর্ব, কি ভালো পরীক্ষা দিবি, ফার্স্ট ক্লাস পরীক্ষা দিস। একটু ব্যথা হবে, যাক প্র্যাকটিক্যাল পরীক্ষা পাস করে গেছিস। এইবার মঙ্গলের সঙ্গে তোর বিয়ে হবে। ও মেরি প্যারি বহনিয়া বনেগি দুলনিয়া। কতদিন পর কবজি ডুবিয়ে নেমন্তন্ন খেলাম। তুমি আমার কি সর্বনাশ করলে? সর্বনাশ করলাম? ওরে আমি তো তোর উপকারই করলাম। শোন না, বলছিলাম কষ্ট হচ্ছে, প্রথম দিন তো একটু কষ্ট হবে, এরপর তো সব ঠিক হয়ে গেছে, আর কোনো কষ্ট হবে না। বুঝলাম, আজকে এখানে যা হলো কাউকে কিচ্ছু বলবি না। তুই এক কাজ করবি, গিয়ে গঙ্গার জলে ভালো করে চান করে দিবি, তারপরে মহাসতী হয়ে গেছিস। এসব কথা কাউকে বলতে নেই। ওঠ, আসবে থাকিস না, ওঠ, উঠে রেডি ফেডি কর, আর কদিন বাদেই তো মঙ্গল আসবে বর্ষে যে। ও মেরি প্যারি বহনিয়া बनेगी दुल्हनिया, आएंगे दूल्हे राजा।
যে আমি আমার এই মনটাকে বুঝিয়ে উঠতে পারি না, বুঝিয়ে উঠতে পারি না যে স্বপ্ন দেখা আমি ছেড়ে দিয়েছি। আরো সব স্বপ্ন টপ্ন আমার চোখে আসে না, আসে না, কোনো স্বপ্ন আমার চোখে আসে না। সমুদ্রের ফেনা জমে মধ্যে একটা সময় শক্ত কঠিন পাথর হয়ে যায়, তাই না? ঠিক তেমনি করে জীবনের কঠিন বাস্তবের মধ্যে দাঁড়িয়ে বিশেষ করে আমার জীবনকে নিয়ে কোনো কিছু আমার কিচ্ছু বলার নেই। বিশেষ করে আমার জীবনের প্রতি আমার কোনো রাগ নেই, কিন্তু মাঝে মাঝে আমি আমার জীবনের খেলাগুলো দেখে বড্ড অবাক হয়ে যাই। আর তখন আমার মনে হয় जैसे होठों पे कर्ज रखा है तुझसे राज नहीं हो है तेरी मासूम सवालों से परेशान हूँ मैं, ओ परेशान हूँ मैं। তোর গানের গলাটা তো চমৎকার। সত্যি কথা বলছো? তোর কাছে একটা সিগারেট খাবে? সিগারেট আমি খাই না, তাছাড়া সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আচ্ছা, ওই সমস্ত নেশা ভান করে নিজের শরীরটাকে নষ্ট করছো কেন? শরীর থাকলে কষ্ট পেতে হবে, তাই খবরদার বলে দিচ্ছি, আমাকে সব জ্ঞানের কথা একদম বলতে আসবে না। হ্যাঁ, একদম কোনো জ্ঞানের কথা আমাকে বলতে আসবে না, তোমাকে আমি খবরদার বলে দিচ্ছি, কিন্তু কোনো জ্ঞানের কথা বলতে আসবে না। তাহলে আমি যে একটা ঘাটের মরা, সেই জন্য এই ঘাটে এসেই আটকে রয়েছি। কিন্তু এই কথা তোমাকে দেখে আমার মনে হয়েছে তোমার মনের মধ্যে একটা কঠিন যন্ত্রণা লুকিয়ে আছে। তুমি বাইরে থেকে যা দেখো, আসলে তুমি তা নও। সংলাপ কেন পাচ্ছ যন্ত্রণা? কেন এলে নেবে? কি হবে তোমার ওসব কথা শুনে? কি হবে? তোমার মনটা হালকা হবে। বাজ পড়া গাছে যে ফুল ফোটে না, সংলাপ। ওরে নিতা। আচ্ছা, বেশ, তুমি যখন শুনতে চাইছো তখন আমি তোমাকে বলছি, শোনো। আমি ছিলাম কৃষ্ণনগরের মেয়ে, আমার বাবা ছিল, আমার মা ছিল, আর জানো আমার ছোট্ট একটা খুব মিষ্টি ভাইও ছিল, জানো। আমার বাবা ভ্যান চালাতো, আর আমার মা অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে লোকের বাড়িতে কাজ করে, বাসন বেজে অনেক কষ্ট করে আমাদের সংসারটাকে চালাতো। আমি তখন সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছি একটা সরকারি স্কুল থেকে। তখন আমার দুচোখে না অনেক স্বপ্ন, জানো। আমি অনেক পড়াশোনা শিখতে চেয়েছিলাম, অনেক পড়াশোনা শিখবো, জীবনে অনেক বড় হবো, অনেক প্রতিষ্ঠিত। কিন্তু আমরা গরিব ছিলাম তো, সেই জন্য না আমাদের সামর্থ্য ছিল না। তাই জন্য আমি তখন খুব কষ্ট করে একটা কাজ খোঁজার চেষ্টা করছি, ভীষণভাবে একটা কাজ খুঁজছি। আর ঠিক সেই সময় আমাদের গ্রামের এক কাকা আমাকে কাজ দেওয়ার নাম করে কলকাতা শহরে এনে একটা পতিতা পল্লীতে বিক্রি করে দেয়। বলছো কি তুমি? আমি যে বলছি তার একটা বর্ণ মিথ্যে কথা নয়, সংলাপ। তারপরে শুরু হয় আমার উপরে অত্যাচার। আমাকে যে মাসির কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল, সেই মাসির আমাকে চুলের উপর টানতে টানতে নিয়ে যেত ওই মধুমাতালগুলোর ঘরে, ওই জানোয়ারের ঘরে আমাকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিত। আর তারপরে জানোয়ারগুলো ওই
লেগে জানো তো আমার শরীরটা কি খুবলে খুবলে খেত। বিশেষ করো আমি কাজে স্বেচ্ছায় রাজি হবো না বলে ওরা না আমাকে খুব মারধর করতো জানো তো। ওরা না আমার উপরে খুব অত্যাচার করতো, সব আমাকে ভীষণ জোরে জোরে মারতো, পোড়া খুলতে দিয়ে আমার সারাটা গা জ্বালিয়ে দিত সব। কি যন্ত্রণা, সারাটা গা আমার চলে যেত সব। ওরা আমাকে খেতেও দিত না জানো সব। আমার খুব খিদে পেতে যেত, দিনের মধ্যে না খেতে পেয়ে আমার পেটটা জ্বালা করতো, আমি খিদের যন্ত্রণায় ছটফট করতাম। কি খিদে তারপর হঠাৎ করে আমার সাথে একদিন দেখা হয়ে যায় একটা খুব ভালো মানুষের সাথে। তারপর আমি তাকে আমার সমস্ত ঘটনা বলি, আর সে সবকিছু শোনার পরে পুলিশে খবর দেয়, আর তারপরে পুলিশ এসে আমাকে ওখান থেকে উদ্ধার করে। তারপর তুমি বাড়ি ফিরে গিয়েছিলে? তারপরেই তো সব থেকে বেশি কষ্ট পেয়েছিলাম জানো, সব থেকে বেশি যন্ত্রণাটা তারপরেই আমি পেয়েছিলাম। পুলিশ যখন আমাকে ওখান থেকে উদ্ধার করে আমার বাড়ির পথে নিয়ে যায়, তখন আমার বুকে এক রাশ আনন্দ ওই নরক থেকে উদ্ধার হওয়ার জন্য। আমি যাই আমার কৃষ্ণনগরের গ্রামের বাড়িতে, কিন্তু একজন গ্রামের মানুষ আমাকে ওই পতিত গলিতে দেখে ফেলে। তারপরে সে গ্রামে গিয়ে আমার ব্যাপারে সবাইকে সব কথা বলে দেয়। তারপরে গ্রামের লোকজন বলে যে আমি নাকি গ্রামে থাকলে আমাকে দেখে আরো 5টা মেয়ে নোংরা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সেই জন্য ওরা আমাকে গ্রামে থাকতে দেয় না। শুনলাম ওরা আমাকে গ্রাম থেকে জ্বালিয়ে দেয় আমাকে। কিন্তু তোমার ভাই বাবা তো আমার মুখই দেখেনি। আর আমার মা, আমার জন্মদাত্রী মা, আমার মা বলেছিল তুই একটা কলঙ্কিনী। আমি বাড়িতে থাকলে নাকি আমার ছোট্ট ভাইটার, আমার মিষ্টি ভাইটাকে গলায় দড়ি দিয়ে মরতে হবে না। এরা মানুষ, যে ঘটনা ঘটেছে সেখানে তোমার দোষ কোথায়? তুমি কি স্বেচ্ছায় ওই অন্ধকার নরকে গিয়েছিলে? যে সমাজে এখন অ্যাম্বুলেন্সকে সাইন দেওয়া, যে সমাজে চায়ের দোকানে জলের জগটা চুরিও যাওয়ার ভয় সেই জগটাকে চেন দিয়ে বেঁধে রাখতে হয়, যে সমাজে গরিব মানুষগুলোর অনুদানে চাল চুরি করা হয়, সেই সমাজের মানুষগুলোকে তুমি বোঝাবে কি করে সংলাপ? তারপরে করতে আমার সঙ্গে দেখা হয়ে গেল ওই সালা গিরিশ নন্দীতে। তারপর আমি এই লাইনে ভিড়ে গেলাম। শেষ হয়ে গেল আমার স্বপ্ন দেখা। কিন্তু সে স্বপ্ন যদি আবার নতুন করে আমি তোমাকে দেখাই, দেখবে? করুণা করছো আমাকে তুমি, কিন্তু শুকনো ফুলে যে দেবতার পুজো হয় না সংলাপ। কিন্তু এই কদিন তোমার স্বামীর ভূমিকায় অভিনয় করতে করতে আমি যে সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। ভুল করেছো। কারণ যে কলঙ্কের কালি দিয়ে আমার কপালটা ঢেকে আছে, সেই কপালে তুমি লাল সিঁদুর পরাতে পারবে না সংগ্রাম। ওই কলঙ্কের কালি আমি মুছে দেবো না। তোমার অতীতকে আমি ভুলিয়ে দিই, বর্তমানে তোমার বলার মর্যাদার মাপ করি। আমি তোমাকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবো পরিচিতা। একদম ক্ষমতা করে দিচ্ছি, একদম সালা নাটকবাজি করতে আসবে না, একদম নাটকবাজি করতে আসবে না। আমাকে বলবে না করি যে ঘর তোমার হারিয়ে গেছে সেই ঘর আমি তোমাকে ফিরিয়ে দেবো করি। আর তারপরও তুমি যদি আমাকে ভালো না বাসো, তাহলে আমি বলবো আমি তোমার বিরহে
রহিব বিলীন তোমাতে করিব দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ পরশ যদি আরো করে ভালোবাসে, যদি আরো ফিরে আসো, তবে তুমি যাওয়াটা তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। আমারও পরাণ যাহা তুমি তাই গো, আমারও পরাণ যাহা তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরাণ তুমি তাই গো, আমারও চমৎকার! দুজনে মিলে ছুটিয়ে সংসার করছো দেখছি। হ্যাঁ পিসমণি, ছাড়ো! আর তোমার একটা মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করলো না? তুমি কি ভেবেছিলে আমি কিচ্ছু জানতে পারবো না? হ্যাঁ, মিথ্যে কথা। তবে একটা মিথ্যে কথা ঢাকতে গিয়ে তুমি যে আরো 5টা মিথ্যে কথা বলবে তার কোনো উপায় নেই সম্রাট। কারণ সবটাই আমি জেনে গেছি। তোমরা দেখছো না? ধরা পড়ে গিয়ে তোমার বরটি কেমন ভিজে বেড়ানোর মতো দাঁড়িয়ে আছে। ইচ্ছা করছে পুলিশ থেকে ধরিয়ে দিই। পিসমণি, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। এবার যা করার আমি করবো। তোমার বাবাকে যা বলার আমি বলবো। উনি নিশ্চয়ই বৌমা হিসেবে ওকে মেনে নেবে। আমার বাবা। হ্যাঁ, তোমার বাবা শান্তিরাম বাবুকে তো তুমি এবারই ফোন নাম্বার দিয়েছিলে। আমার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য। হ্যাঁ, উনি গতকাল ফোন করেছিলেন। তোমরা দুজনে বাড়ি ছিলে না, তাই ফোনটা আমিই ধরেছিলাম। যাকেলু এ তো সালা উল্টো কেস। হ্যাঁ, তোমার বাবা তোমার ওই রাজকুমারীর কথা শুনে উনি তো আকাশ থেকে পড়লেন। আমি তখনই বুঝেছি যে তোমরা দুজনে ওনাকে লুকিয়ে বিয়ে করেছো। আরে বৌমাকে দেখতে উনি তো এখানে আসছে। বাবা, বাবা, এতে তো টেনশনে এতে তো টেনশনের কি আছে, টেনশনের কি আছে? ভীষণ হাজার করে সবকিছু সাইড গো, সাইড সবকিছু করে সামলে নেবে। আমার আজকে প্রচুর কাজ, প্রচুর, আমি চলি। কোথায় যাবে? মাস্টারমশাই এসে গেছে। আরে খোকা, আমি কি কোনোদিন তোর কোনো পছন্দকে অস্বীকার করেছি? যে আজ তুই এত বড় একটা সিদ্ধান্ত নিলি, অথচ আমাকে একটিবার জানানোর প্রয়োজন মনে করলি না? না না না, আরে, আরে, আমি কি তোর বউকে অস্বীকার করতাম? আমি ভাবতেই পারছি না তুই এত বড় হয়ে গেছিস। আমি বলছিলাম কি শান্তিরাম বাবু, যা হবার তা তো হয়েই গেছে। এবার ওদেরকে ক্ষমা করে দিয়ে ওকে বৌমা হিসেবে মেনে নি। হ্যাঁ, সে তো মেনে নিতেই হবে, মেনে নিতেই হবে। স্যার না হলে তো জানতে পারতাম না সংলাপদার স্যারের ছেলে। প্রথম দিন থেকে সংলাপদাকে দেখে আমার কেমন চেনা চেনা মনে হচ্ছিল। আর বুঝতে পারছি সেটা কেন মনে হচ্ছিল। আরে উদয়নারায়ণপুরে শান্তিপুর গ্রামে তো আমাদের বাড়ি ছিল। স্যার যে স্কুলে পড়াতেন ওই স্কুলে আমি পড়তাম, আর ওখানেই সংলাপদাকে দেখেছিলাম। বেশ বেশ বেশ, তোকে আর বকবক করতে হবে না। এসো রাজকুমারী, শ্বশুরমশাইকে প্রণাম করো। থাক থাক মা, থাক, সুখী হও, সুখী হও, সুখী হও। কিন্তু ঘোমটাটা সরাও মা, মুখটা একটু দেখি। আহা, আজকাল ঘোমটা চলে না। আরে লজ্জা পাওয়ার কিছু নেই। আচ্ছা, আমি 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 সরিয়ে দিচ্ছি, আমি সরিয়ে দিচ্ছি, আমি সরিয়ে দিচ্ছি। বাবা, আরে, এই খোকা, এ তোর বউ? হ্যাঁ বাবা, খুব ভালো রে, ভদ্র, নম্র, শিক্ষিত, শিক্ষিত। ওটা
পুরো জানা ছিল। আর ও হচ্ছে রাজকুমারী, মানে ও হচ্ছে ইংলিশে ডবল নেবে, তারপর হিস্ট্রিতে ডবল নেবে, তারপর ওয়ার্ক এডুকেশনে ডবল নেবে, তাই তো? কি আছে বলো না? সবেতেই ডবল, হ্যাঁ। আরে অবলম্বনী, তোমার কি হয়েছে? আরে এই তো অজ্ঞান হয়ে গেল। হ্যাঁ, অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান। অজ্ঞান হয়ে গেছে? কেন কেন বৌমা অজ্ঞান হয়ে গেল কেন? বোধহয় বাচ্চা হবে। বাচ্চা হবে, বাচ্চা হবে, বাচ্চা বাচ্চা। এই যে সুগন্ধা দেবী, আমি এক্ষুনি লোকাল থানায় ফোন করে পুলিশ ডাকুন। কি করে বাচ্চা হয় আমি দেখাচ্ছি। পারছি না, আমি কিছুতে বুঝতে পারছি না। মনোনিশা আমার সঙ্গে এভাবে বাজে ব্যবহার করছে কেন? কিন্তু ও তো আমাকে একদিন স্বপ্ন দেখিয়েছিল। কবে ঘি খেয়েছি আর আজও নাকি তার গন্ধ শুকতে হবে। ওরকম কোনো কথা আমার অভিযানে নেই মঙ্গল। মোনালিসা, আমার এই কদিনের ব্যবহারগুলো দেখে তুমি কিছুই বুঝতে পারছো না? নাকি বুঝেও না বোঝার ভান করছো কোনটা? তাও কেন আমার কাছে কুকুরের মতো ঘুরঘুর করছো? মোনালিসা, আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? কি অপরাধ করেছি আমি? বলো কি অপরাধ করেছি আমি? দেখো, আমি হলাম খোলা আকাশের পাখি, আর একটা গাছের ডালে সারা জীবন বসে থাকা তো আমার পোষাবে না। তাই আমি এই মঙ্গল নামক গাছের ডালটা থেকে উড়ে গিয়ে বসবো আরেকটা গাছে। কিন্তু তুমি তো এক চিলতে সিঁদুর পড়তে চেয়েছিলে মোনা। চেয়েছিলাম বুঝি? পড়তে চেয়েছিলে, মনে নেই। পড়তে চেয়েছিলে আমার দেওয়া লাল বেনারসি শাড়ি। সেই শাড়ি খুলে ফেলে আমি নগ্ন হয়ে আমার যৌবন আমি 5 পুরুষের সাথে কিন্তু তুমি যে সাত পাকে ঘুরতে চেয়েছিলে মোনা। ঘোরার জন্য আমি বিদেশি 4 চাকা গাড়ি পেয়ে গেছি। তোমার ওই ভাঙা সাইকেলের আমার আর প্রয়োজন নেই। তাই আমাকে ভুলে যাওয়াই তোমার জন্য বুদ্ধিমানের মতো কাজ। মোনা আমার বৃদ্ধা অসুস্থ মা তার পুত্র বধূকে দেখার জন্য অধীর আগ্রহে পথ চেয়ে বসে আছে। তোমার মতন এই 2 টাকার মানুষের কোনো মূল্য আমার কাছে নেই। তোমাকে দেখলেই না আমার এখন বমি পায়, বমি। চলে যাও আমার এখান থেকে। চমৎকার লীলা, চমৎকার তোমার লীলা, চমৎকার তোমার খেলা। দোষী জানিতে পারিল না, কিবা দোষ তার বিচার হইয়া গেল। যত নেকাল। বেশ, এতক্ষণ বুঝেছিলিস তো? বেশ, আমি চলেই যাচ্ছি। আর হয়তো তোমার সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না। কোনোদিন আমি তোমার কাছে ভালোবাসা ভিক্ষা চাইতে আসবো না। কিন্তু মোনা, তুমি তো আমাকে একদিন স্বপ্ন দেখিয়েছিলে। তাহলে কেন সেই স্বপ্ন ভেঙে দিলে? বলো কেন ভেঙে দিলে? কেন? ঠিক আছে, আমি তোর অনেক স্বপ্ন দেখেছি জীবনে, জীবনে তোকে ভুলতে তুমি আত্মহত্যা করো। আমি যেন তার ফোন থেকে ফোন করছি, সে অলরেডি বলছে
হয়ে গেল সব। শুধু শুধু আমি আমার পুরুষ বন্ধুদের শুধু একটাই অনুরোধ করছি, দয়া করে কখনো আমার মতো কাউকে মন দিয়ে ভালোবাসবেন না। যদি কেউ ভালোবেসে থাকেন তাহলে আমার মতো আপনাদেরকে যন্ত্রণা পেতে হবে, শুধু যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা। মঙ্গল চলে গেল। আমি আমি ওকে চবলের পর চবল মেরে ওর মনটাকে পিছিয়ে দিলাম। কিন্তু কিন্তু তুমি তো জানো না মঙ্গল, যতটা কষ্ট তুমি পাচ্ছ তার চেয়ে অনেক অনেক বেশি কষ্ট আমি পাচ্ছি। আমি যে আজ কলঙ্কিনী হয়ে গেছি। ওই গিরিশ নন্দী যে আমাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমি কোন মুখে তোমার সামনে গিয়ে দাঁড়াবো? কোন মুখে তোমার মায়ের সামনে গিয়ে দাঁড়াবো? তাই তো এই অভিনয় করতে আমি বাধ্য হলাম মঙ্গল। আমি বাধ্য হলাম। যাক, তাহলে এখানে এসে আসল সত্যিটা জানতে পারলাম। আপনি চিনবে না ম্যাডাম, চিনবে না, আপনি আমাকে চিনবে না, তবে মঙ্গলদা আমাকে চেনে। আমার নাম নারায়ণ। আমি পরিণীতার সাথে রাস্তায় ঘুরে ঘুরে 2 নম্বরই কাজ করতাম। বস কি একটা কাজে পরিণীতাকে পাঠিয়েছে, হাত একদম খালি, তাই এসেছে কিছু টাকা নিতে। আর এসে আড়াল থেকে দাঁড়িয়ে আপনার সব কথা শুনলাম। তবে হ্যাঁ মঙ্গলদা আপনার কথা আমাকে বলেছিল, কিন্তু মঙ্গলদার ভালোবাসা যেমন করুণ পরিণতি হবে তা আমি স্বপ্নেও বুঝতে পারিনি। বিশ্বাস করুন আমার এছাড়া আর কোনো যে উপায় ছিল না। আমি যদি এরকম অভিনয়টা না করতাম তাহলে ওই মঙ্গল যে আমার জীবন থেকে যেত না। আপদটা গেছে, বাঁচা গেছে। বস একে তুই হাত একদম খালি বস। তাই বলে এখানে চলে আসবি, আবার এসে আড়িও পারবি? আরে ও তুমি নিশ্চিন্ত থাকো বস, একদম নিশ্চিন্ত থাকো। এই সব কথা কেউ কোনোদিন জানতে পারবে না। তাছাড়া তুমি কাকে কখন কোথায় নিয়ে ফুর্তি করছো সেসব জেনে আমার কোনো কাজ নেই। ঠিক আছে, এনে এতে 1000-20 টাকা আছে, আপাতত চালা। পরিণীতাকে একটা কাজে পাঠিয়েছি, কাজটা হয়ে গেলে আরো টাকা পাবি। যা এখন যা। ঠিক আছে বস, ঠিক আছে, খবর দিও, ঠিক সময় হাজির হয়ে যাব। চলি গুরু। এবার মোনালিসা তোমার কি হবে? আমার আর কি বা হবে? জীবনে আমার যে সর্বনাশ হবার ছিল তা তো হয়েই গেছে। না, বলছিলাম তোমার চলবে কি করে? না চললে থেমে যাব। আমার তো আর করার কিছু নেই। ও কথা বলো না। আরে বাবা, আমি তো আছি নাকি? দেখো না, শখ করে লোকে কত কিছু পোষে। এই যেমন হাঁস মুরগি পোষে, তারপরে গরু ছাগল পোষে, তারপর কাকাতুয়া ময়না পোষে। আমিও তোমায় পুষবো। দুবেলা ভালো মন্দ খেতে দেব, রাত্রিবেলা মাথায় হাত বুলিয়ে আদর করব। জানো তো, একই খাবার খেতে খেতে না মাঝে আমার মুখে খুব অরুচি হয়ে যায়। তবে যেদিন বাইরে থেকে নতুন মাল আসবে সেদিন কিন্তু তোমায় কষ্ট করে একটু পাশের ঘরে একা শুতে হবে। আমাকে আর কত নিচে নামাবে তুমি? আর কত অপমান করবে তুমি আমাকে? হেভি রাগ হচ্ছে না আমার? হেভি রাগ হচ্ছে না? শোন না, বলছিলাম কি, আজ থেকে তুই আমার বাঁধা মেয়ে ছেলে হয়ে যাবি। যখন তখন যা টাকা চাইবি আমি সব দেবো, ভালো ভালো পোশাক দেব। আর যখন ভালো না লাগবে তখন ক্যাচ করে এক লাথি মেরে বাইরে বার করে দেবো। চলি। কোথায় পালাবি রে জানোয়ার? কি মঙ্গল?
শুনলাম মোনা, নারায়ণ ফোন করে আমাকে সব ব্যাপারটা জানিয়ে দিয়েছে। নারায়ণ আমার সঙ্গে বেইমানি করলো। তুমি যে আমার সঙ্গে এইভাবে বেইমানি করবে তা আমি কোনোদিন ভাবতে পারিনি। তোমার জেল থেকে বেরিয়ে এসে রাস্তায় ফ্যাপে করে ঘুরে বেড়াচ্ছিলি। আমি সেদিন তোমার পাশে দাঁড়িয়েছিলাম, আর দল তৈরি করার জন্য আমি লোকজন জোগাড় করেছিলাম, আর সেই তুমি আমার সঙ্গে বেইমানি করলে। অন্যায় হয়ে গেছে ভাই, ভাই অন্যায় হয়ে গেছে। ভাবলি কি করে তোকে আমি বাঁচিয়ে রাখবো? তোকে আমি মোগল, মোগল বলতে মোগল। তুমি কি করলে? ও তোমার সম্মান নিয়েছিল, আর ওই আমার প্রাণটাই নিলাম। এই পিস্তলটা অংশটা আমাকে দিয়েছিল, তাই ওরই দিয়ে পিস্তল দিয়ে ওকেই আমি শেষ করলাম। চলো চলো চলো, এখানে দেরি করা ঠিক হবে না। হ্যাঁ, এই ব্যাপারটা সংলাপ আর পরিমিতাকে জানাবে তো। চলো চলো চলো, দেরি করা ঠিক হবে না, চলো চলো। না বাবা, হেভি রিক্স হয়ে যাবে। বুড়ো বয়সে হাত পা ভাঙবো, দরকার নেই। রামদেবে ফিরে আসি। নমস্কার। কি সমবেত দর্শক মন্ডলী, আচ্ছা আমায় দেখে কি বোকা পাঁটা মনে হয়, নাকি আমি একটা আস্ত গাধা? এ পঞ্চা, বলছি তাই মনে হয়? হয় না তো? আপনাদের মনে হয়? মনে হয় না তো? একদম পাক্কা আছে। কিন্তু ওই সালা মঙ্গল আমায় তাই ভেবেছে। ওরে সালা, তোর রক্ত গরম করার জন্য তোকে আমি একটা পিস্তল দিলাম। ওরে শালা, তুই দেখে নিবি না ওটা আসল না নকল? চুপি চুপি আপনাদের একটা কথা বলি। অর্জুন অভিমন্যুকে কিভাবে চক্র বয়ে ঢুকতে হয় সেটা শিখিয়েছিল, কিন্তু কিভাবে বেরোতে হয় সেটা শেখায়নি। আমি তো শালা খুব হারামি না, ওই জন্য মঙ্গলকে আসল আর নকল পিস্তলটা শেখায়নি। যাকে এবার শুরু হবে খেলা, বিভৎসতার খেলা, শচীন সৌরভের খেলা। লোকে বলবে হরিবোল হরিবোল, মারাদোনার গোল। এ রঘু, রেডি হ, তোর পালা। কাজ ফুরলেই পগার পা, আমি হারামি পোনার কম্পিউটার। তাকতে রেখে তাকতে রেখে ধা, তাকতে রেখে তাকতে রেখে ধা, তাকতে রেখে তাকতে রেখে ধা। হায় রে মানুষ, জহর ফানুষ, স্বপ্ন দেখেই মরে। কেউ জানে না, কেউ জানে না ভাগ্যের চাকা কোন দিকে যায় ঘুরে। কি ভাবছেন? হ্যাঁ, কি ভাবছেন কালকে তো দল এত সহজে মরবে না? না না, মরতে ওদের হবেই, মরতে ওদের হবেই। ওই দেখুন হাজার হাজার মানুষ বিজ্ঞান মশাল জারি ছুটে আসছে। এইবার ইংরেজদের হাত থেকে ভারত মাতাকে রক্ষা করতে আন্দোলন শুরু করবে। আমি সেই ফাঁকে গ্যালারিতে গিয়ে চুপচাপ বসে থাকবো। হ্যাঁ, চলি চলি। দাঁড়াও, কে গো তুমি? কে গো? ভারত মাতা? তুমি
তুমি আমাকে চিনতে পারছো না পঙ্কজ? চেনা অচেনা নিয়েই তো পৃথিবী, আলো আর অন্ধকার নিয়েই তো প্রকৃতি। এতদিন পর এই নন্দন ভিলার উঠোনে কি চাই? বাঁচতে চাই। মাথাটা একদম গেছে দেখছি। মাথার আর কি দোষ বলো? মাথার আর কি দোষ? মাথার ভেতরে প্রতিবাদের পোকাগুলো না কিলবিল করছে। ওই দেখো ওরা স্লোগান তুলে বলছে। স্লোগান নয় গো, স্লোগান নয়, ওরা গান গাইছে, গান গেয়ে বলছে কি? বসতি আবার উঠবে ঘুরে, আকাশ আলোয় উঠবে ভোরে, জীর্ণমতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার বসতি আবার উঠবে ঘুরে, আকাশ আলোয় উঠবে ভোরে, জীর্ণমতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার বাবা, আমার কথাটা অন্তত শোনো। কি শুনবো? আর তো কিছু শোনার বাকি নেই রে খোকা। কষ্ট শুধু একটাই, এখানে এত কিছু ঘটে গেল, অথচ আমি জানতে পারলাম না। সবটা জেনে তুমি কষ্ট পাও, তাই তো তোমাকে বলতে পারিনি বাবা। তাছাড়া আপনার রাগটা তো আমার উপরে, আপনি যা শাস্তি দেওয়ার সেটা আমাকে দিন। না, রাগটা তোমার উপর নয় মা, রাগটা আমার নিজের উপর। আজ আমি বুঝতে পারছি, আমি নিজে শিক্ষক হয়ে একে শিক্ষা দিতে পারিনি। তাই তো আজ আমাকে লুকিয়ে একটা অন্ধকার জগতে নাম লিখিয়েছে। বাবা, খোকা, একটা কথা আমাকে সত্যি করে বল, এখানে তোরা কার ক্ষতি করতে এসেছিস? কার কথাতেই বা যন্ত্রের মতো উঠছিস বসছিস? বল খোকা, বল আমাকে বল। তবে আপনারা এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করবেন না, কারণ এই প্রশ্নের উত্তর দেওয়া মানে তো স্বেচ্ছায় মৃত্যুবরণ করা। যা করবো জিজ্ঞেস যখন করেছো তখন আমি বলবো। তুমি আমার কথাটা কিছুতেই বুঝতে পারছো না। বাবা গিরিশ নন্দী যদি জানতে পারে যে তুমি সবাইকে এই কথাগুলো বলে দিয়েছো, তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? গিরিশ নন্দী? কে ওই গিরিশ নন্দী? জানি না। তবে একটুকু বলতে পারি, লোকটা ভয়ঙ্কর। কি চাই ওই গিরিশ? সে চাই সুগন্ধা মুখার্জির মৃত্যু। What? সে চাই এই নন্দন বিলার সমস্ত সম্পত্তি, আর সে আমাদের সবাইকে দাবার পরের মতো শুধুমাত্র কাজে লাগিয়ে চলেছে। তোমরা ওই বিবেকহীন জালমাত্রার কথায় আর কিছু টাকা রোজগারের জন্য এই বাড়িতে এসে সিন কেটেছো, তাই তো? বেকারত্বের জ্বালা তুমি বুঝবে না বাবা। এই খোকা, আমি কিছুতেই তোদের এ কাজ করতে দেবো না। আমি নিজে ওই সুগন্ধা দেবকে সব কথা বলে দেবো। তার আর কোনো দরকার নেই কাকা বাবু। এ তোমরা? আমি মঙ্গল আর এ মোনালিসা, ওই সংগ্রাম আর পরিণীতার মতো আমরা দুজন পথ হারিয়ে ফেলা দুটো মানুষ। ও বুঝেছি, তোমরাও এই ষড়যন্ত্রের সামিল। ছিলাম বিশ্বাস করুন, কিন্তু এখন আর নেই। ওই বাইরের ঘরে পিসুমণির সাথে আমার দেখা হয়েছিল, আর আমি ওনাকে সব কিছু জানিয়ে দিই। তোমরা কি করছো? এখন যদি গিরিশ নন্দী জানতে পারে যে এই সব কথা সবাইকে জানিয়ে দিয়েছো, তাহলে কি হবে একবারে যা। মৃত মানুষের সে ক্ষমতা থাকে না পরিণীতা। মৃত মানুষ? কি বলছিস কি তুই? হ্যাঁ ও ঠিকই বলছে। এই মঙ্গল আমারই চোখের সামনে কিছুক্ষণ আগে ওই গিরিশ নন্দীকে খুন করেছে। ওই গিরিশ নন্দী বন্ধু সেজে মোনালিসার চরম ক্ষতি করে দিয়েছে। সে কথা জানার পর আমার মাথায় আগুন চলে যায়। তাই তো আমি আগুন পিছু না ভেবে ওই জানোয়ারটাকে খুন করেছি। ও মাই গড, ওর ডেড বডিটা কোথায়? ওই ঠেকেই পড়ে আছে। কিন্তু একজন অপরাধীকে শাস্তি দিতে গিয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে তুমি ঠিক করোনি মঙ্গল। ও একদম ঠিক কাজ করেছে শান্তিনাথ বাবু। আজ থেকে বহু বছর আগে যা আমার করার কথা ছিল
আজও তাই করেছে। পিসমণি, পিসমণি, এ তোমার কি রূপ? তুমি তুমি সাদা থান পড়েছো কেন? হিন্দু ঘরের সধবা স্ত্রীরা বিধবা হলে তাদের শরীরে যে সাদা থানি ওঠে মা। তার মানে ওই গিরিশ নন্দী হলো আমার স্বামী। পিসমণি, এ বাড়িতে যেদিন তুমি প্রথম এসেছিলে সেদিন আমার স্বামীকে নিয়ে তুমি প্রশ্ন করেছিলে, কিন্তু কিন্তু সেদিন আমি তোমাকে কোনো কথা বলিনি। কিন্তু আজ বলছি আসল ঘটনা। আসল ঘটনা? হ্যাঁ, আসল ঘটনা। আমি ছিলাম আমার বাবার খুব আদরের মেয়ে। এক মুহূর্তের জন্য বাবা আমাকে চোখের আড়াল করতে পারতো না। বাবাই দেখাশোনা করে গিরিশের সঙ্গে আমার বিয়ে দেয়। ঘর জামাই হয়ে গিরিশ আসে আমাদের বাড়িতে, আর এসেই ওর চোখ পড়ে আমাদের বিশাল সম্পত্তির ওপর। আর তখনই আমি জানতে পারি ভালো মানুষের মুখোশে ঢাকা ওই গিরিশ আসলে একটা মানুষ রূপের জানোয়ার। তাহলে ও এই বাড়ি ছেড়ে চলে গেল কেন? চলেও যায়নি, আমি ওকে পাঠিয়েছিলাম জেলে। আমার বাবার ইচ্ছে ছিল সমস্ত সম্পত্তি উইল করে আমার নামে লিখে দেবে, কিন্তু ও চেয়েছিল বাবা যেন সমস্ত সম্পত্তি ওকে দেয়। কিন্তু আমার বাবা আপত্তি জানায়। তাই একদিন রাতের অন্ধকারে ওই গিরিশ আমার বাবাকে নৃশংসভাবে খুন করে। তারপর আমার হাতে পায়ে ধরে বলে আমি যেন পুলিশকে কিছু না জানাই, কিন্তু আমি ওর কোনো কথা শুনিনি। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আমি ওর বিরুদ্ধে সাক্ষী দিই। ওর 12 বছরের জন্য জেল হয়, আর জেল থেকে বেরিয়ে ও আমার উপর প্রতিশোধ নেবার জন্য তোদেরকে কাজে লাগায়। কিন্তু সেই জানোয়ারটার শেষ সুযোগ পাবে না আমার হাতের পিস্তলের গুলিতে। পুলিশ যদি বডিগার্ড করে খুঁজে পায় তাহলে তো তদন্ত শুরু করবে। তাছাড়া ও একটা জেল খাটা আসামি, আর এই পুলিশের গাড়িতে নিশ্চয়ই এই বাড়ির অ্যাড্রেসও আছে। যখন তদন্ত শুরু করবে, তদন্ত করতে করতে একবার তো এই বাড়িতে আসবে, আর তখন তো আমাদের সবাইকে জেরা করবে। তোমরা আমার ক্ষতি করতে চেয়েছিলে ঠিকই, কিন্তু আমি তো তোমাদের মন থেকে ভালোবেসেছি। তাই আমি যতদিন আছি তোমাদের কোনো ক্ষতি হবে না। পুলিশ এলে যা বলার আমিই বলবো। তাছাড়া পুলিশ ডেড বডি হাতে পাবে না। আমি নারায়ণকে বলে দিয়েছি, সে হয়তো এতক্ষণের ডেড বডিটাকে বস্তার মধ্যে পুরো গঙ্গায় ফেলে দিয়েছে। এই যে মঙ্গলদা, কি রে নারায়ণ, ডেড বডিটাকে গঙ্গায় ফেলে দিয়েছিস? আগে তুমি আমার কথাটা শোনো মঙ্গলদা। তোমার ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সে বাড়িতে যাই, আর গিয়ে দেখি কি দেখেছিস বল? কোনো বডি নেই। কি বলছিস তুই? ঠিকই বলছি। এমনকি রক্তের কোনো দাগ পর্যন্ত ছিল না। আমি যাওয়ার আগে সেখান থেকে বডি সরিয়ে দিয়েছে। তাহলে ডেড বডিটা গেল কোথায়?